দাদা শুভেচ্ছা আপনাকে বইমেলা স্বাগতম জানাই। গারো বইমেলা সম্পর্কে আজকের অতিথি গারো সম্প্রদায়ের বিশিষ্ট লেখক এবং গবেষক বাঁধন আরেং। আমরা বাঁধন আরেংয়ের সাথে আজকে আড্ডায় বসবো বাঁধন আরেংয়ের লেখালেখি সম্পর্কে। বাঁধন আরেং Mathela Gamakon Angkoya Garo Boy Melao Okamana Aro Nasangmang Katagana Sherdakna Ina Mangsang Bate Mitun Ko Aro Mitun Baksa Kamkagapa La Kon Mathela Aro Ekuse Boy Mela Achenem Kangodonga Antarjatik Matribhasha Dibos দাও আন্তি চাংসানি গেদা দংফুঙা আমরা আন্তর্জাতিক ভাষা দিবস পালন করব 21শে ফেব্রুয়ারি। এর আগে থেকেই 1 ফেব্রুয়ারি থেকে আমরা গারো ভাষার বইমেলা করছে। এই জন্যে মিঠুনকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এই আয়োজনটি মিঠুন দায়িত্ব নিয়েছে এবং অনেকেই সেই সংশ্লিষ্ট করেছে। এবং আমি দেখতে পাচ্ছি অনেক যুবক যুবতী ছাত্রছাত্রী ছেলেমেয়েরা তার সাথে আগ্রহের সাথে কাজ করছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দ, ভরসা এবং সম্মানের বিষয়, কারণ আমাদের ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে আমরা সচেতন হয়ে উঠছি। আমাদের ছেলেমেয়েরা অনেক আনন্দের সাথে এখানে প্রতিদিন আসে, কথা বলে, বইগুলো নাড়াচাড়া করে, আমাদের গারো লেখকের বইগুলো এই দেখে আমাদের খুব ভালো লাগে। আশা করছি এইভাবে আমাদের আরও অনেক গারো লেখক, গবেষক, কবি, সাহিত্যিক তৈরি হতে থাকবে। এই জন্যে মিঠুনের এই উদ্যোগকে আমি আবারও ধন্যবাদ দিই এবং উৎসাহিত করি, এবং আমরাও মিঠুনের সাথে আছি। আমরা লেখালেখির শুরুটা লেখালেখি আসলেন এটা নিয়ে বলেন, কিভাবে আপনি লেখার জগতে ঢুকলেন? এটা অনেকেই প্রশ্ন করে। এটা আমার জন্য অনেক আনন্দের এবং অনেক মজার কাহিনী, জীবনের ঘটনা বলা যেতে পারে। আমি একেবারেই ছোটোবেলা থেকেই লেখার জগতে প্রবেশ করেছে বলা যেতে পারে। ছোটোবেলায় বিশেষ করে বাবা যখন বাজারে যেত, বাবা বাজার থেকে কাগজের ঠোঙায় নানান কিছু নিয়ে আসতো। ওই কাগজের ঠোঙায় কিছু লেখা দেখলেই মা ওইটা সুন্দর করে বাজ করে এক জায়গায় রেখে দিত আর বলতো, তুমি এটা বড় হলে নিজে পড়তে পারলে তুমি পড়ে নিও। আর যদি ভালো লেখা থাকতো সে নিজে পড়ে আমাদের পড়াটা পড়িয়ে শোনাইতো। তো এইভাবেই আস্তে আস্তে লেখা এবং পড়ার প্রতি আমার আগ্রহ সৃষ্টি হয়। আর আরেকটা হলো, বাবা খুব বেশি পড়াশোনা করতেন। বাবা স্কুল শিক্ষক ছিলেন, জমিতে বাবা স্কুল শিক্ষক এবং জমি চাষ করতেন। এই জমি চাষ করে দুপুরের দিকে যখন সে ঘরে ফিরত, তখন সে না ঘুমিয়ে সে বই হাতে নিয়ে বসে পড়তো। এটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি এবং এখান থেকে আমি বই পড়ার প্রতি আগ্রহ হই। তারপরে যখন হাই স্কুলে আসি তখন আমি লেখালেখি একটু শিখি। বিশেষ করে মতেন্দার লেখা কবিতা, প্রতিবেশী, সাপ্তাহিক প্রতিবেশীতে, আমি হোস্টেলে ছিলাম, মরিয়মনগর হোস্টেলে, ওই প্রতিবেশীতে লেখা কবিতাগুলো দেখতাম, পড়তাম, আমার খুব ভালো লাগতো। আর লাইব্রেরির বইগুলো আমি পড়তাম, আমার খুব ভালো লাগতো, আনন্দ লাগতো। এইভাবে আমি একদিন ফাদার জ্যোতি নামে এক ভদ্রলোকের সাথে আমার দেখা হয়। উনি সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ছিলেন। ও এসে আমার পড়াশোনার ব্যাপারে খোঁজ খবর নেয়, জানে, তারপর আমাকে খুব উৎসাহ দেয় আর আমাকে বলে যে তুমি প্রতিবেশীতে লিখো, এই যে এখানে নানান রকম অনুষ্ঠান হয়, নানান রকম কাজ হয় মিশনে, এগুলো সম্পর্কে তুমি লেখো, আমি ছাপাইয়ে দিব, এইভাবে বলতো। তো আমি
ওই থেকে দু একটা সাপ্তাহিক পত্রিকায় সাপ্তাহিক প্রতিবেশীতে লেখা দিই এবং ওইগুলো ছেপে দিত এবং বেশ সুন্দর করেই খুব ছাপতো। আর আমার এইগুলো দেখে খুব মজা লাগতো, আনন্দ লাগতো। এইভাবে আস্তে 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 আমার লেখাগুলো প্রকাশ হতে থাকে। প্রথম দিকে আমি একেবারে ওই নিউজ, ছোট ছোট খবর এইগুলো লিখতাম। আমার আসলে সাহিত্য এরকম লেখার শুরু হয়নি, আমার শুরু হয় ওই সাংবাদিকতা দিয়ে। সত্যি সত্যি আমি যখন ঢাকায় চলে আসলাম তখন ওই নটরডেম কলেজে কিছু সাহিত্য জাতীয় লেখা শুরু করলাম, কিন্তু আমার প্রফেশন জীবন শুরু হয় সাংবাদিকতা দিয়েই। শান্তির দূত নামে একটা পত্রিকা ছিল, পন্টিফিক্যাল মিশন সোসাইটি, এটা হলো পোপের একটা প্রতিষ্ঠান। আমাদের মহামান্য আমাদের পুণ্যপিতা পোপ মহোদয়ের একটা প্রতিষ্ঠান পন্টিফিক্যাল মিশন সোসাইটি। এটা মণিপুরি পাড়ায় অফিস ছিল, এটা পরিচালনা করতেন ফাদার ভিক্টর বৈরাগী এবং ওই পত্রিকার সহকারী সম্পাদক হিসাবে আমাকে দায়িত্ব দেয় এবং আমি কাজ করি। তো ওখানেও আমার কিছু লেখা এবং সারা দেশ জুড়ে ঘোরার একটা সুযোগ হয়। তো ওইটাও অনেকটা ওই সাংবাদিকের মতোই। তবে আস্তে আস্তে এই সাংবাদিকতার বড় পরিসরে আমি ঢুকে যাই। ভোরের কাগজ, সংবাদ, তারপরে যুগান্তর পত্রিকাগুলোতে নিউজ লেখার মধ্য দিয়ে আমার লেখা মূলতই আসলে ওই সাংবাদিকতা দিয়েই শুরু। আর কলেজে যখন আসি তখন আমি কবিতা লিখতাম সাপ্তাহিক প্রতিবেশীতে। আর আমাদের প্রয়াত বিশপ ফ্রান্সিস মারা গেছেন, উনি আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। আমি যে সপ্তাহে আমার লেখা প্রতিবেশীতে আসতো না, আমাকে অফিসে ডেকে জিজ্ঞাসা বলতেন যে তোমার এই সপ্তাহে লেখা আসে নাই কেন? তো আমি তখন বুঝতাম যে আমার লেখা চালিয়ে যেতে হবে এবং অনেক বড় বড় মানুষজন আমাকে লিখতে উৎসাহিত করে। তো এইভাবেই আমি আস্তে 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 লিখতে থাকি। কিন্তু 1996 বিশেষ করে 90-এর দশকের দিকে আমি গবেষণার দিকে ঝুঁকে যাই। অনেক বড় বড় গবেষণার কাজগুলো আমাকে করতে হয়, বিশেষ করে বন, পরিবেশ, আর্সেনিক, এই সমস্ত। তারপরে প্রোফাইল, মানে একটা জাতিগোষ্ঠীর প্রোফাইল লেখা, এইগুলো সম্পর্কে আমি কিছু শিখি এবং লিখি। আমার দুটো বড় বড় প্রোফাইল আছে, একটা হলো খুমি, ইংরেজিতে লেখা দি খুমি, আর একটা সমতলের আদিবাসী হাজং। এটা দি লিভিং অন দি ফ্রিঞ্জ বাংলাদেশ আদিবাসী বই একটা আছে, ওই বইয়ে এই দুটো প্রোফাইল লেখা। বইটা একটু বেশি দাম, 1500 টাকার মতো, ইংরেজিতে লেখা। তো এইভাবেই আমি আস্তে আস্তে লেখার জগতে প্রবেশ করি এবং আরও অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলোতে আমি লেখার সাথে জড়িত হয়ে যাই এবং এখনও লিখে যাচ্ছে। এবং যতদিন লেখা যায় ততদিন লিখব। তবে আমি এখন গবেষণার দিকে বেশি মনোনিবেশ করছি, ভাষা সংস্কৃতি নিয়েই আমি গবেষণা করছি। এবং 2015 সাল থেকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এনসিটিবি, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, ওখানে ওই পাঠ্যপুস্তক প্রাক প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত যে বইগুলো বাচ্চাদের জন্য, প্রাইমারি বাচ্চাদের জন্য লেখা হয়, আমি ওখানকার একজন লেখক। তবে আমি গারো ভাষার জন্য বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত। আমি নিয়মিতভাবে সরকারের এই পাঠ্যপুস্তক তৈরি কাজের সাথে যুক্ত আছে এবং কাজ করে যাচ্ছে। আর আমার বই প্রথম বই ছাপা হয় ওই 2007 সালে সম্ভবত, দি মান্দি খ্রিস্টি সংস্কৃতি, সমস্যার সম্ভাবনা। এই একটা বই, এটা আসলে মূলত শেখার জন্য, বই কিভাবে লিখতে হয় সেইগুলো শেখার জন্য এই বইটা করেছিলাম। আমাকে সাহায্য করেছে ডক্টর মনোয়ার মোর্শেদ, সৌরভ শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রফেসর, উনি আমাকে সহযোগিতা করেছেন। তারপরে আমি আরও 2012-10-এর দিকে
আইএলওর সাথে কাজ করি মান্দি ভাষায়, গারো ভাষায় বই লেখার জন্যে, বাচ্চাদের জন্যে গল্প এবং বর্ণমালা শেখার জন্যে। এই বই দুটো, একটা আবা চেঙ্গানি কিতাব, এটা প্রাইমার, এখানে গারো ভাষার বর্ণমালাগুলো আছে, ছোট ছোট বর্ণমালায় লেখা, না একেবারে ছোট ছোট শব্দে লেখা। আর আরেকটা আছে বিশারানি গল্প আর গসেরং, এখানেও ছোট ছোট শব্দ এবং বাক্যে গল্প ছড়া এইগুলো লেখা আছে, যাতে করে বাচ্চারা খুব সহজেই পড়ে বুঝতে পারে। এবং এই কাজটা করার জন্যে আমরা দীর্ঘ 23 বছর সময় নিয়েছি। 2000 সাল থেকে আমরা কাজ শুরু করি, গবেষণার কাজগুলো করি, এবং 2012 সালে এসে আমরা এই বই দুটো প্রকাশ করি। এবং এই দুটোর বই অনেক চাহিদা আছে, আমরা এখন দিয়ে খুলইতে পারি না, আবার চিন্তা করছি আমরা এডিট করব এই বই দুটো। এই যে কালাচাঁদপুরে কিন্তু প্রচুর চাহিদা, অনেক প্রথম থেকে কিন্তু আপনার বইটা খুব করছিল ওই যে বাচ্চাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি ওই কালাচাঁদপুর বিশেষ করে বাগটায় ওই যে সাইলেন্ট রিচেলের কাছে আমার এই বই দুটো দিয়েছে এবং সে স্কুলে পড়িয়েছিল, এখন জানি না কি অবস্থায় আছে। এই আর আরেকটা বই, এটা একেবারেই বই বলবো না, এটা গবেষণা বুকলেট। এটা হলো আমাদের মান্দিদের, গারোদের ঐতিহ্যবাহী ফসল সংরক্ষণ সংক্রান্ত। আমাদের অনেক ঐতিহ্যবাহী ফসল শাকসবজি আছে, সেগুলো হারিয়ে যাচ্ছে। তো এইগুলো সংরক্ষণের আমাদের নিজস্ব জ্ঞান, মেধা, দক্ষতা ছিল, সেইগুলোও হারিয়ে যাচ্ছে। এইগুলো সংরক্ষণের জন্যে আমরা কাজ করেছি 2 বছর। আমাকে এই কাজে সহযোগিতা করেছে ইফাত, তারপরে ফিলিপাইনের একটা প্রতিষ্ঠান ক্যাপ্টেবা। ইফাত মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট। তো ওরা আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেছে এই বইটা করার জন্য। এবং এটার সাথে আমরা আরেকটা ডকুমেন্টারি ফিল্ম করেছি, সেটা হচ্ছে জীবনের জন্য ফসল, জীবনের জন্য ফসল। এই ডকুমেন্টারি ফিল্ম আছে, এটা ইংরেজিতে। ফসল এটা আসলে কি বিষয় বুঝতে পারছেন, যদি নামটা জীবনের জন্য ফসল, কিন্তু এটা কি মানে কাদের ফসল, কাদেরকে নিয়ে কার্যক্রম? এটা মূলত বিষয়টা হলো আমাদের মান্দিদের অনেক ঐতিহ্যবাহী ফসল শাকসবজি আছে, যেগুলো আমাদের নিজস্ব জ্ঞানে, নিজস্ব কৃষি পদ্ধতিতে চাষাবাদ করতে হয়, কিন্তু সেইগুলো হারিয়ে যাচ্ছে। অনেক এখন বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা আর বুঝতেও পারে না। যেমন মিগারু, মিখপ, থিই, আর তারপরে বারংমান্দি, তারপরে আরও এরকম আছে খারেক, আখারু বাংশি, গমন্দা ওয়াচেকশি, এই জাতীয় অনেক কিছু আছে। তো এইগুলো হারিয়ে যাচ্ছে। তো এইগুলি তুলে আনা, এইগুলোকে মানুষের সামনে তুলে ধরা, এবং এইগুলো যাতে মানুষ আবার নিজেরা চাষাবাদ করার জন্য আগ্রহী হয়, এই জন্যে আমরা এই কাজটা করেছি। এটা মূলতই হইল আমাদের মান্দিদের জন্যই করা, মান্দি হাজং পোস্টদের জন্য। আর এটা করার বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে আমরা কোনো রাসায়নিক সার কিংবা রাসায়নিক ঔষধ ব্যবহার করি নাই। যেমন কি এখন ব্যবহার হচ্ছে শব্দটা অর্গানিক ফুড, এক্স্যাক্টলি। মানে এখানে আমরা কোনো রকম কেমিক্যাল ইউজ করি নাই। যেমন আমাদের এখনকার যে শাকসবজিগুলো হয়, সেটা তো অনেক রকম সার বীজ দেওয়া হয়, এবং বলা হয় যে আমাদের শরীরে এখন যে রোগ পোড়া হয়, এই ম্যাক্সিমামটাই হলো ম্যাক্সিমামই যে রোগগুলো আমাদের শরীরে হয় এই খাওয়া থেকে হয়। যেমন একজন কৃষি অফিসার বলছেন যে 85% রোগই হয় খাওয়ার ভেজালের কারণে। এবং এই খাওয়ার ভেজাল কোত্থেকে আসে? কৃষি বেশি রকম ধান ফসল উৎপাদনের জন্যে আমরা যে সার বীজ প্রয়োগ করি জমিতে, ওখান থেকেই হইল এই খাওয়ার মধ্যে ভেজাল ঢুকে যায়। এবং এইগুলো খাওয়ার কারণেই আমাদের শরীরে ক্যান্সারের মতো অনেক মরণব্যাধি সৃষ্টি হয়। প্রকারান্তরে আমাদের মান্দিদের, গারোদের যে চাষ পদ্ধতি, নিজস্ব চাষ পদ্ধতি, ওখানে আমরা সার বীজ প্রয়োগ আগেও করতো না, এখনও সাধারণত ওইগুলো করা যায় না।
কারণ এই আমাদের নিজস্ব যে শাকসবজি ফসল আছে ওইগুলোতে রাসায়নিক সার কিংবা বীজ দিলেই ওইগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়, যে কারণে ওইগুলো করা যায় না। তবে আমরা নিজেরা ওই কীটনাশক তৈরি করতাম ওই প্রাকৃতিকভাবে। আর আরেকটা হলো আমরা প্রাকৃতিকভাবেই সার তৈরি করা হতো গোবর এবং কেঁচু দিয়ে। কেঁচু, বিশেষ ধরনের কেঁচু আছে, ওই কেঁচু দিয়ে প্রচুর সার তৈরি হতো। ওই সারগুলো জমিতে প্রয়োগ করলেই ভালো ফসল হতো এবং একই সাথে আমার ওই ফসলে কোনো রকম বিষক্রিয়া থাকতো না। এইগুলো এই সমস্ত হতো না। এই জন্য আমাদের এই বিষয়টা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে এবং একটা উপজেলার কৃষি কর্মকর্তা আমাদের সার্বক্ষণিকভাবে সাহায্য করতেন এবং আমাদের নানানভাবে উৎসাহিত করতেন। তো এই জন্যেই এটার বিশেষত্ব আছে এবং আমাদের জ্ঞান আমাদের ফসল, এটার বিশেষ তাৎপর্য আছে। এখানে ছবিও আছে, এই ছবিগুলো দেখলেই বোঝা যাবে। এবং কভারে যে ছবিটা আছে, আমাদের গারোরা আগে এরকম জাংলা ছিংদে মান্দিরে মোয়া নয় জালাংখা, এই যে আখারু গমন দেখো বান্দিকে কি নমুং, হ্যাঁ এই যে ইনো দোঙা না ইয়া ইকো নঙা যে চিরতা না ফানেট, এবার কিন্তু এক ধরনের ঔষধি এবং সবজি। হ্যাঁ, ফানেট এক ধরনের সবজি এবং ঔষধি। হ্যাঁ, ইকো চাঙা ওয়ে নাখাম বাচ্চা কি চাঙা হনাবাদ আমেরিকা হাই যা। তবে কেয়া জানছেন যে খুবই বিখ্যাত আপল খা না ইরান। তারপরে এই যে ব্ল্যাক, এটা অনেকটা খারেক টাকা ইরাং যখন চাঙা ইরাংকে উদ্ধার থেকে রাবাজক দাবা। তারপরে দাবা নাংনি দঙা এই যে গোমন্দা দিকে গিনমং আখারো গোমন্দা দাল্লা এদিকে কেমন এটা চাঙা গিন ইরাং হতে কোনো সার বা বীজ দং যায় একেবারে নির্ভেজাল এদের সংযোগ বা খুব মনে সহজে চাঁদাবা থোয়া ইরাং। তারপরে এই যে মিশিমি দংজা যখন মিশিমি খোবা চাঙা রাবাজক, মিশিমি খুবই সুস্বাদু, খুবই ভালো আনছেন ঐতিহ্যবাহী সব ফসল মং এই আর কি। এই যে হ্যাঁ রেঞ্জি কারাংকো চাঙা ইয়া বইরাঙও রাবা এবং মান্দিরানা তুলে ধরে না চেষ্টা থাকা। তবে আংনি বিশেষ দাল্লা খাম হইল ভাষা এবং সংস্কৃতি, ইহা আংনি আসল খাম। এবং হি করাই না গত 2000 সালের গবেষণা লেখালেখি দাদা কুমা বিশেষ করে আমাদাও বাংলাদেশে গারো আদিবাসী ছেলে মেয়েদের মাতৃভাষায় শিক্ষা ইনি উপরে গবেষণা দেখমা কিসা বই লিখি না। আশা করি সামনে বছর বের অনয়গবা মানলো দাল্লা বই অনয়গবা। এটা চিংনি বর্ণমালা থেকে শুরু করে এবং শিক্ষার জন্য যে প্রক্রিয়া, শিক্ষার জন্য যে ব্যবস্থা এই পাক ভারত উপমহাদেশে এবং বাংলাদেশে, এই সব মিলিয়েই সব কিছু মিলেই একটা গবেষণা ধর্মে বের হবে। এই যে আমরা এনসিটি দিল না, তো এখানে এটা আমাদের ফল কিরকম আসতেছে? আপনারা তো মানে ফল কিরকম পাচ্ছেন? মানে এই যে ন্যাশনাল খাবার নিজেদের ভাষায় আছে ছাড়া না, আমাদের 5টা জাতিগোষ্ঠীর যে নিজস্ব ভাষায় যে বইটা হচ্ছে এখন, এটার সুফল আপনারা একটু হলে দেখতে পাচ্ছেন কিনা আগামীতে পরিকল্পনাটা? হ্যাঁ, আমরা পর্যাপ্ত টিচার তো আমরা এটা আগামী আমরা প্রথমত আগে তো চিন্তাই করা যেত না গারো ভাষায় একদিন বই হবে, নিজের ভাষায় আমাদের গারো ছেলেমেয়েরা পড়ালেখা করার স্বপ্ন দেখবে বা পড়ালেখা করবে। এক সময় গারো ভাষায় বা মাতৃভাষায় পড়াশোনাটা একটা রাষ্ট্রদ্রোহী কথাবার্তার মতো, বলাই যেত না, উচ্চারণই করা যেত না। আর এই ক্ষেত্রে এখন সরকারিভাবে পাঠ্যপুস্তক তৈরি হচ্ছে এবং এই কাজে আমরা গারোরা যারা লেখালেখির সাথে যুক্ত তারা সহযোগিতা করছে। তো এটা অবশ্যই একটা সম্ভাবনার দিক এবং অবশ্যই সম্ভাবনার দিক। এখানে নিজস্ব ভাষায় মেধা, বুদ্ধি, মননশীলতা তৈরি হচ্ছে এবং কাজ এগিয়ে যাচ্ছে। আর ওদের ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা লেখক গবেষক হবে আমাদের নিজের ভাষায়। কারণ মেঘালয়ে গারো ভাষায়
প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রি পর্যন্ত করতে পারে এবং এই ভাষায় পড়ালেখা করে তারা ইউনিভার্সিটি, কলেজ এবং হাই স্কুলের টিচার, প্রফেসর, গবেষক, লেখক এবং ব্যাংকে চাকরি করে এবং অন্যান্য প্রশাসনের চাকরি করে। তো আমাদের দেশে কেন হবে না? হবে। তো এই জন্যেই আমরা সম্ভাবনা দেখি। তবে একটা সমস্যা, বই তৈরি হচ্ছে কিন্তু এই বইটা পড়াইবার জন্য সরকারিভাবে 2010 সালের যে শিক্ষানীতি, ওই শিক্ষানীতির আলোকে যে শিক্ষক নিয়োগের কথা সংশ্লিষ্ট ভাষার, ওই শিক্ষক এখনও নিয়োগ হচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি সরকারকে এই কাজে সহসায় হাত দেওয়ার জন্যে। আশা করি এটা হবে এবং শিক্ষক নিয়োগ হবে। সংশ্লিষ্ট ভাষার শিক্ষক অবশ্যই নিয়োগ হতে হবে এবং এটা নিয়োগ করার জন্য যা যা করা দরকার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আরেকটা জিনিস হলো, টিচার নিয়োগ করলেই হবে না, সেই টিচারকে প্রশিক্ষণ দিতে হবে। কারণ সে তো, ওই টিচার তো তার নিজের ভাষায় পড়ালেখা করার সুযোগ পায় নাই। এই জন্যে তাকে পড়ালেখা শেখাইতে হবে, মানে ট্রেনিং, মানে শিক্ষণ কৌশলগুলো শিখাই দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। কারণ বাংলা ভাষায় তো অনেক টিচার বাংলা ভাষায় পড়া, তাদেরকেও তো পিটিআই পাস করতে হয় এবং প্রশিক্ষণ দিতে হয়। তো আমার গারো ভাষার টিচারদেরকে কেন প্রশিক্ষণ দেব না? তাহলে প্রশিক্ষণ লাগবে, এই জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করতে হবে এবং করার প্রক্রিয়া চলছে, আমরা কাজ করছি। আর একই সাথে আমি ছেলেমেয়েদের সাথে কথা বলে বুঝতে পারি, আমাদের যে নিজস্ব বর্ণমালা আছে, আমাদের ছেলেমেয়েরা এখনও সেই ব্যাপারে জানে না, তাদের এই ধারণাই নেই। এ ব্যাপারে আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের নিজস্ব বর্ণমালা আছে। আমাদের বর্ণমালা, আমরা অনেকেই বলি যে এটা ইংরেজি বর্ণমালা, না, এটা এখন ইংরেজি বর্ণমালা না। আজকে থেকে প্রায় 200 বছর আগে, প্রায় 232-40 বছর আগে আমাদের পূর্বপুরুষেরা এই ল্যাটিন থেকে রোমান থেকে ইংলিশ যে হরফ বা লিপিগুলো তৈরি হয়, সেইগুলো আমরাও অনেক ধাপে ধাপে গবেষণা এবং নানান পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এই রোমান হরফ থেকে, যেটা ইংরেজিতে প্রচলিত হয়ে আসছিল 26টা বর্ণমালা, ওখান থেকে আমরা 20টা বেছে নিয়ে আমাদের গারো ভাষার লেখ্যরূপ তৈরি করি। আমরা 26টা রোমান হরফের মধ্যে 26টা ব্যবহার করি না, আমরা 20টা ব্যবহার, 20টা আমাদের করে নিয়েছে। এবং এর মধ্যে আমাদের উচ্চারণেরও নিজস্ব আছে। যেমন একে আমরা এ বলি না, আমরা একে আ বলি। আবার এইভাবে আমাদের অনেক কিছুতে বানানের ক্ষেত্রেও নিজস্বতা আছে। যে প্রশ্ন হতে পারে যে কোন 6টা আমরা বাদ দিচ্ছি, এর মধ্যে এফ, কিউ, ভি, এক্স, ওয়াই, জেড, এই 6টা আমরা বাদ দিয়েছি। আর বাকি 20টা আমরা আমাদের ভাষার বর্ণমালা হিসাবে নিয়েছে। এবং এই জন্যে এইগুলো কিভাবে হয় এটার সাথে আমি সংক্ষেপে বলি, সেটা হলো যে 1778 বা 79 এইরকম সময়ে ঢাকার একজন কমিশনার, জন ইলিয়ট নামে এক কমিশনার, গারো ভাষার শব্দগুলো নিয়ে একটা সংকলন তৈরি করে। এই সংকলন করার সময় সে রোমান হরফ ব্যবহার করে এবং সে থেকেই গারো ভাষায় রোমান হরফ ব্যবহারের একটা কি বলে যে চিন্তাভাবনা চলতে থাকে। এর আগে কখনোই কেউই গারো ভাষায় রোমান হরফ ব্যবহার করা যাবে এটা চিন্তা করে নাই। তো এইভাবে আস্তে আস্তে 1860, 1902 এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ। 1860 সালে আমাদের মেঘালয়ে গারো ভাষা সংক্রান্ত অনেক পরিবর্তন আসে এবং 1902 সালেও একটা পরিবর্তন আসে এবং এই পরিবর্তনগুলোর সাথে যুক্ত আছে কলকাতা ইউনিভার্সিটি এবং গৌহাটি ইউনিভার্সিটি এবং সবশেষে নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, যেটা সংক্ষেপে নেহু বলে। তো কলকাতা ইউনিভার্সিটি প্রথমে গারো ভাষাকে পাক ভারত উপমহাদেশের প্রাচীনতম ভাষা হিসাবে ম্যাট্রিক পর্যন্ত পড়া যেতে পারে এইরকম একটা অনুমোদন দেয় এবং তখন থেকে ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা গারো ভাষায় চলে। এরপরে 1947 সালের দিকে গৌহাটি ইউনিভার্সিটি গারো ভাষাকে
কলেজ পর্যন্ত পড়াশোনার জন্য অনুমতি দেয়। এবং 1947 সাল থেকে 1947 সালের পর থেকে ধাপে ধাপে চলতে থাকে বিএ, অনার্স, মাস্টার্স এইগুলো মানে অনুমতি দেয়। তবে 1996 সালে আমূল একটা পরিবর্তন হয়, সেটা হলো ডক্টর ক্যারোলিন আর মারাকের নেতৃত্বে নেহু নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটিতে একটা গারো ফ্যাকাল্টি সৃষ্টি হয়। এই গারো ফ্যাকাল্টির প্রথম চেয়ারপারসন ছিলেন ডক্টর ক্যারোলিন আর মারাক, এবং তখন 6-7 জন গারো প্রফেসর এই ফ্যাকাল্টি পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। এবং এইভাবেই আজকে গারো ভাষা আমাদের পাক ভারত উপমহাদেশে সম্মান এবং মর্যাদার আসনে আছে। আর আরেকটা জিনিস সর্বশেষ, 2018 সালের 27 সেপ্টেম্বর মেঘালয় রাজ্যে আরেকটা পরিবর্তন হয়। সেটা মুখ্যমন্ত্রী নিজে সংসদে একটা বিল পাশ করে। সেই বিল হলো ভারত সরকারের সংবিধানের 8 তফসিলে গারো ভাষায় উচ্চশিক্ষা এবং উচ্চ ডিগ্রি লাভের বিষয়টাকে তফসিল 8-এর অন্তর্ভুক্ত করার বিষয়টা যুক্ত করার জন্যে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানোর জন্যে মেঘালয় রাজ্য সংসদে বিল পাশ করে, এবং এটা সর্বসম্মতভাবে এই বিলটা পাশ হয়। মেঘালয় রাজ্যে কখনোই 60 জন সংসদের মধ্যে 60 জনই কোনো বিষয়ে একমত হতে পারেন নাই, কিন্তু এই গারো ভাষা সংক্রান্ত বিলে তারা 60 জন থেকে 60 জনই সম্মতি প্রদান করে। এবং এখন এটা 8 তফসিলে ভারত সংবিধানের 8 তফসিলে যুক্ত করার জন্য প্রক্রিয়া চলছে। এখনও ঘোষণা হয় নাই, তবে আশা করছি হয়ে যাবে। তো এইভাবে গারো ভাষা পাক ভারত উপমহাদেশের প্রাচীনতম কতগুলো ভাষার মধ্যে সার্বজনীনভাবে এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত প্রাচীন একটি ভাষা গারো ভাষা। তো এই জন্যেই আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমরা যারা গারো ভাষা বা বর্ণমালা সম্পর্কে এখনও জানার আগ্রহ করে না, এটা আমাদের দোষ না, কারণ আমাদের দেশে আমাদের রাষ্ট্রীয় পলিসির কারণে এইগুলো আমরা এতদিন বুঝতে পারি নাই। কিন্তু 2010 সালে জাতীয় শিক্ষানীতি ঘোষণার পরে একটা দ্বার খুলে যায়, একটা ভাষা এবং মাতৃভাষা শিক্ষা সংক্রান্ত একটা সম্ভাবনার দ্বার খুলে যায়। তো সেই থেকে এবং এরই আগে থেকে আমি বলছি যে আমি 2000 সাল থেকে মাতৃভাষায় শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে। আমরা প্রতিষ্ঠানই গড়ে তুলেছিলাম মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম চালু করার জন্য। তখন আমরা ভয় পাচ্ছিলাম মাতৃভাষায় শিক্ষা, গারো ভাষায় শিক্ষাতে বললে কি হবে, কারণ এটা তখন অনেকটাই রাষ্ট্রদ্রোহী কথাবার্তার মতো, কারণ এইরকম আইন ছিল না, এইরকম সরকারি কোনো উদ্যোগ ছিল না, এটা চিন্তাও করতো না। এবং একটা বিষয় ছিল যে গারো ভাষার তো বর্ণমালাই নাই, তারা কি পড়াশোনা করবে, এটা ছিল মুখ্য বিষয়। এই আর কি, যে জন্যে আমরা এইগুলোর উত্তর দিতে হয়েছে, যেমন তোমাদের বর্ণমালা নাই, তোমরা কিভাবে পড়াবা। আরেকটা ছিল যে তোমরা বাংলা বর্ণমালা নাও, এত গারো রোমান হরফ তো এটা সবাই পড়তে পারবে না। তখন আমার প্রশ্ন ছিল যে একটা ভাষার একটা বর্ণমালার একটা টেরিটরি, একটা ভূখণ্ডে কয়টা বর্ণমালা থাকতে পারে। এটার ভিত্তি ছিল যেহেতু আমাদের প্রায় 200-250 বছর আগে আমাদের পূর্বপুরুষেরা রোমান হরফকে আমার হরফ বলে, আমাদের ভাষার হরফ বলে স্বীকার করে নিয়ে গেছে, এবং এটাকে ধাপে ধাপে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এবং ভাষাতাত্ত্বিক ভাষাবিজ্ঞানের মাধ্যমে প্রমাণ করে করে একটা পর্যায়ে নিয়ে আসছে। এখন তো আর গারো ভাষার অন্য কোনো বর্ণমালা গ্রহণ বা সংযোজনের কোনো প্রশ্নই ওঠে না। তো এই জন্যেই আমরা বলছিলাম যে আমার উত্তর ছিল যে একটা ভাষার একটা ভূখণ্ডে কয়টা বর্ণমালা থাকতে পারে। আমাদের বর্ণমালা তো এই, আমাদের পূর্বপুরুষেরা অনেক বিচক্ষণ, তারা আমাদের জন্য এই বর্ণমালা রেখে গেছে। আরেকটা হলো যে আমাদের ভাষার বর্ণমালা নেই, এই কথা ঠিক না, কারণ আমাদের ভাষার বর্ণমালা আছে। 200-250 বছর আগে থেকেই আমাদের ভাষার বর্ণমালা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং আমরা এই জন্যে আমাদের পূর্বপুরুষদের কাছে কৃতজ্ঞ, এবং আমরা তাদেরকে প্রতিদিন আমরা প্রণাম করি, আমরা যারা ভাষাকর্মী। এবং আমার কথা ছিল যে শুধু এই না, আমাদের বাংলাদেশ ভূখণ্ডে স্বাধীনতার পরে আমাদের 3 মহাপুরুষ আমাদের গারোদের জন্যে ভাষা বর্ণমালা আবিষ্কারের চেষ্টা করেছেন। তারা কারা?
এই তিনজনকে আমি শ্রদ্ধার সাথে তাদেরকে বিনয়ের সাথে স্বীকার করি এবং স্মরণ করি। একজন হচ্ছেন ডানিয়েল ডুরাম, দুর্গাপুরের রানীখং এলাকার। আরেকজন হচ্ছেন কলমাকান্দার বড়ুয়াকোনা মিশন এলাকার সন্ন্যাসীপাড়া গ্রামের একজন শিক্ষক, মার্টিন রেমা, উনি হাই স্কুলের শিক্ষক ছিলেন। এবং আরেকজন মধুপুরের ইদিলপুর গ্রামের জন থুসিং। এবং সৌভাগ্যক্রমে এই তিন মহাপুরুষই স্কুল শিক্ষক ছিলেন। একজন হাই স্কুলের শিক্ষক, দুইজন প্রাইমারি শিক্ষক। তো তারা গবেষণা, ভাষা, বর্ণমালা আবিষ্কারের চেষ্টা করেছিলেন, কিন্তু সঙ্গত কারণে, যেহেতু আমাদের ভাষার বর্ণমালা প্রায় 200-250 বছর আগেই প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই জিনিসটা তাদের হয়তো জানা ছিল না। এবং বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করতে গিয়ে দেখা গেল এটা প্রতিষ্ঠা করতে গেলে এই ভাষা আমাদের বর্তমান যে আবিষ্কৃত নতুন বর্ণমালা এগুলাকে প্রতিষ্ঠা করতে গেলে 1000-100 বছর লেগে যাবে। তার মানে আমরা আর হয়তো এটা সম্ভব না। যেই কারণেই শেষ পর্যন্ত আমাদের রোমান, যেটাকে আমরা এখনও বুঝি না, আমাদের ছেলেমেয়েরা ইংলিশ বর্ণমালা বলে, এটা আসলে ইংলিশ বর্ণমালা না, আমাদের জন্য গারো বর্ণমালা। তো এটাই শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারও মেনে নিয়েছে, এবং আমরা তো মেনে নেওয়া ছাড়া তো আমাদের তো কোনো উপায় নাই, যেহেতু এটা আমাদের পূর্বপুরুষেরা করে রেখে গেছেন, এই আর কি। এই জন্য আমি আমাদের ছেলেমেয়েদের কাছে, তরুণ প্রজন্মের কাছে আহ্বান জানাবো যে আমাদের বর্ণমালা আছে, আমাদের বর্ণমালার নাম থোকপিরম, গারো থোকপিরম। এই থোকপিরম আমরা ল্যাটিন থেকে রোমান, রোমান থেকে সবশেষে গারো হয়েছে, আমরা এটাকেই মেনে নিয়েছে। এবং আরেকটা বিষয় ছিল, অনেকেই অনেক কঠিন প্রশ্ন করেছিল যে তোমরা তো ইংলিশ অক্ষর ব্যবহার করো। আমি বললাম ইংলিশ অক্ষর ব্যবহার করি, এটা কি ইংলিশ অক্ষর? আমি সাংবাদিকদের প্রশ্ন করেছি, এটা কি ইংলিশ অক্ষর? আপনি কি জানেন ইংলিশের নিজস্ব অক্ষর আছে? সাংবাদিকরা জোর করেই বলতো। এমনকি অনেক উচ্চশিক্ষিত গারো না শুধু, বাঙালি এবং অনেক উচ্চশিক্ষিত জ্ঞানী মানুষ, ওরাও জানে না যে গারো ইংরেজি ভাষার কোনো নিজস্ব বর্ণমালা নেই। এটা আমাদের ছেলেমেয়েদের বুঝতে হবে। ইংরেজি ভাষার নিজস্ব বর্ণমালা নেই। ইংরেজিতে যে বর্ণমালা ব্যবহার করা হয় এটা ল্যাটিন থেকে রোমান, এবং এটাকে অ্যাডাপ্ট করেছে। এইভাবেই গ্রিক, আরও এরকম অসংখ্য ভাষা, পৃথিবীতে প্রায় 7000 মতো ভাষা আছে, এর মধ্যে অর্ধেকেরও বেশি ভাষা রোমান হরফকেই ধারণ করেছে, রোমান এবং ল্যাটিন বর্ণমালাকেই ধারণ করেছে। তো এই জন্যে আমাদের এটা কোনো হীনমন্যতা ভোগার কোনো কারণ নেই। জলে, স্থলে, স্বর্গে, নরকে, অন্তরিক্ষে সবখানেই পরের বর্ণমালাকে আপন করে নিয়ে ইংরেজি ভাষা যদি পৃথিবীর মধ্যে আধিপত্য বিস্তার করতে পারে, জ্ঞান, বিজ্ঞান, শাসন, প্রশাসন, গবেষণা সমস্ত কিছুতে, তাহলে কেন গারো ভাষা পারবে না? কেন তাহলে গারোদেরকে হীনমন্যতায় ভুগতে হবে? কেন? এই হীনমন্যতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং এই জন্যে আমাদের তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের এগিয়ে আসতে হবে। আজকে থেকে আমি বলবো, যারা এই হীনমন্যতায় ভুগবে তারা ভুল করছে। আমাদের নিজস্ব বর্ণমালা আছে, এবং অন্য যারা আমাদেরকে হীনমন্যতায় ভোগাইতে চায়, আমি তাদেরকে বলবো তারা মূর্খ। পৃথিবীর অনেক জাতি, অনেক সভ্য, অনেক উন্নত জাতি এই রোমান হরফকে ব্যবহার করেই তারা পৃথিবীতে আজকে বিজ্ঞানে, জ্ঞানে, আকাশে, স্বর্গে, সবখানে কর্তৃত্ব করছে। আমরা কেন করব না? আমরাও করব, এবং এটা দোষেরও না। আর আমাদের পূর্বপুরুষেরা এটা একদিন 2 দিনে তারা গ্রহণ করে নাই, শত মানে প্রায় 200-250 বছর গবেষণা করে, পরীক্ষা নিরীক্ষা করার পরেই তারা এটাকে নিয়েছে। এই তো আমি এই কথাগুলো বলছি এই কারণেই যে আমাদের ছেলেমেয়েদের বুঝতে হবে আমাদের নিজস্ব বর্ণমালা আছে, এবং ভারত উপমহাদেশে প্রায় 400-এর উপরে ভাষা আছে। এর মধ্যে প্রাচীনতম ভাষাগুলোর মধ্যে অন্যতম গারো ভাষা, এবং গারো অন্যান্য ভাষার মধ্যে প্রচুর অন্য ভাষা সংমিশ্রণ আছে, অন্য ভাষার অনুপ্রবেশ আছে, কিন্তু এখনও গারো ভাষায় অন্য ভাষার অনুপ্রবেশ খুব কম। গারো ভাষার সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। না যদি ক্যারোলিন আর মারাকনি বৈরাঙ্ক পুরিয়া, উপন্যাসকে পুরিয়া,
বিনি সাহিত্য নাটক যদি পড়িয়া নগ্ন যে অসম্ভব রকমের সমৃদ্ধ এবং উঁচু মানের আমি গিসা গারো বই দোকান দিকে লাগছাম কত সালে প্রকাশ হয়েছে আমি জানি না ও বইকে যখন আমার পড়িঙা পাশাপাশি রবীন্দ্রনাথনি গীতাঞ্জলি এবং অন্যান্য সোনারতুরিরাঙ্ক যখন আমার পড়িঙা মানে কোনো অংশে বা রবীন্দ্রনাথনি যে আধ্যাত্মিকতা রবীন্দ্রনাথনি যে চেতনা এবং হানসিংনি যে পূর্বপুরুষরানি যে লেখা অত্যন্ত উঁচু মানের যেমন গিসা দোঙা শিয়ানি আখাউই নালসাছি হ্যাঁ মৃত্যু উপত্যকার ওপারে আমার পূর্বপুরুষদের নিবাস তারা ওখানে বসবাস করবে মানে ঈশ্বরের মানে আধ্যাত্মিকতা সম্পর্কে এতটাই বলা মানে অসম্ভব সুন্দর এইরকম মোটা বই আমার কাছে আছে মানে আমার এই আবাজা হ্যাঁ গারো লোক সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ এবং গারো লোক কথা আর যদি আরও বলা যায় গারোদের মহাকাব্য কি বান্দি অনেক বড় আমার কাছে আছে এইগুলো যখন আমরা প্রকাশ করব আশা করি এইগুলো পড়ে আমাদের ছেলেমেয়েরা অনেক বুঝতে পারবে কি বান্দি মহাকাব্য অনেক বড় একটা গল্প উপন্যাস যেটা প্রত্যেকটা জাতিগোষ্ঠীরই একটা মহাকাব্য বা মহা বই থাকে ক্লাসিক্যাল বই থাকে তো আমাদেরও আছে এইরকম তো এই জন্যে আমাদের অনেক লোককথা লোককাহিনী আছে সেইগুলো আস্তে আস্তে তুলে ধরতে হবে কাথা দোকা এই কথাগুলো আছে হ্যাঁ কাথা দোকা তারপরে হ্যাঁ 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 মানে একটা জিনিস বলি মিঠুন এটা হলো যে আজিয়া দরো খাল্লা রেড়ে খাল্লা না দরুয়া হলো এটা রাগ এটা দিয়ে সুর সৃষ্টি হয় বাণী সৃষ্টি হয় জ্ঞান সৃষ্টি হয় কিন্তু আমরা এখনও এইটার মর্মার্থ এখনও উপলব্ধি করি না রাগ হইল যে বাংলা বা যে সঙ্গীতের যে রাগ না রাগ আছে না তো রাগ হইল আনসিংনি দরুয়া আছে আনসিংনি রাগ এর মধ্যে দিয়ে কথা তৈরি হয় বাণী তৈরি হয় আর সুর সৃষ্টি হয় আর এগুলো অত্যন্ত ভাবগম্ভীর্যভাবে আমাদের প্রবীণেরা আমাদের আচ্ছাম্বীরা আগে করতো তো এখন আমরা এগুলা পাই না বা আমরা এখন চেষ্টাও করি না তো এইগুলো হয়তো আস্তে আস্তে আমাদের করতে হবে এবং করতেই হবে এটা এই আর কি বর্তমান সময় তরুণদের চর্চা যে এদের সাহিত্য চর্চা নিয়ে কিছু বলেন ওদের লেখা নিয়ে কেমন ওদের লেখালেখি নিয়ে কিছু বলেন ওদের চিন্তা ভাবনা নিয়ে কিছু বলেন আমি তো মানে কেউ তো লেখক হয়ে জন্মগ্রহণ করে না অথবা মার গর্ভ থেকে লেখক কবি সাহিত্যিক বুদ্ধিজীবী হয়ে আসে না এটাকে চর্চা করতে হয় আবার এটাকে নিজেরা কাজ করে করে আরও বেশি সমৃদ্ধ করতে হয় এই জন্যে আমাদের ছেলেমেয়েরা এখন যা করে আমি খুবই আশাবাদী তারা অনেক ভালো করতে পারবে তবে আমি তাদের কাছে আহ্বান জানাবো যাতে করে বাংলার পাশাপাশি আমাদের নিজস্ব ভাষায় তারা লেখা শুরু করে আবার এই যে বলে যে বাংলা তারা বলে যে আমাদের বর্ণমালা না এটা ভুল ধারণা আবারও বলি আমাদের নিজস্ব বর্ণমালা আছে নিজস্ব বর্ণমালায় যাতে লেখালেখি করি তখন এটা তাদের জন্যে জ্ঞানের যে দরজা সেটা খুলে যাবে কারণ আমি যদি সব সময় আমি বাংলা সাহিত্য পণ্ডিত হতে পারি ইংরেজি সাহিত্য পণ্ডিত হতে পারি কোনো সমস্যা নাই তো কিন্তু যখন নিজস্বতার প্রশ্ন বলি নিজস্বতার প্রশ্ন করি অথবা জ্ঞানের গভীরতার কথা বলি তখন মাতৃভাষা ছাড়া তো এটা হয় না রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন ইংরেজি সাহিত্যের জন্য না রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন বাংলায় লেখার জন্যে এবং যারা এই সাহিত্যে নোবেল পেয়েছেন তারা সবাই তার মাতৃভাষায় লেখার জন্যেই পেয়েছেন তো এই জন্যে আমাদের ছেলেমেয়েদের কাছেও আমার অনুরোধ আহ্বান যে তারা যাতে নিজের ভাষায় লেখালেখি করে আবার অনেকেই বাংলা বর্ণমালায় লেখে সমস্যা নেই কিন্তু একটা মনে রাখতে হবে আমাদের নিজস্ব বর্ণমালা আছে সেই বর্ণমালা চর্চা করাটা খুবই ভালো এখন জরুরি
কারণ এটা সরকার স্বীকৃত, হ্যাঁ সরকার স্বীকৃত। এবং বাংলাদেশের যত পণ্ডিত বিশেষ করে লেখালেখির সাথে যুক্ত তারা এখন সবাই জানে। হ্যাঁ, যেমন আমি যেখানে কাজ করি এনসিটিভি, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, এটার মানে হচ্ছে এটা হলো পণ্ডিতের জায়গা। যত প্রফেসর, যত জাতীয় পর্যায়ের জ্ঞানী গবেষক, বুদ্ধিজীবী, লেখক, এরা হলো ওখানে কাজ করে, প্রফেসর সবাই। তো ওরা জেনে গেছে যে কারোদের নিজস্ব বর্ণমালা আছে, তাদের নিজস্ব লেখনী ধরন আছে এবং তাদের নিজস্ব ধারণ লেখ্যরূপ আছে, এইগুলো। তো এই জন্যে আপনি দাদা কি বলেন যে সাহিত্য পুরস্কারের কথাই তো বলছেন, তা আমাদের এই পুরস্কার তো গারদের মধ্যে অনেক পণ্ডিতজন আছেন, ছিলেন, যেমন এই যে ফ্ল্যামের দেখেন, তারপর মনীন্দ্রনাথ মারাত, সুভাষ জেনচামের কিন্তু আমাদের বাংলা একাডেমি কিন্তু বই পড়েছে সুভাষ জেনচামের। বাংলা একাডেমি কেন পড়ে না? এখন আপনারা কি দেন না, আপনারা কি নক করেন না এই বিষয়গুলো? যে বাংলা একাডেমি তো আসলে শুধু গারো সাহিত্যের লেখকদেরকেও তো পুরস্কৃত করতে পারে তারা। আমরা এই ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কি একজন লেখক হিসেবে? আমরা এই ব্যাপারে কথা বলছি। গত বছর একটা সাক্ষাৎকারে তো আমি তো বলছি যে আন্তর্জাতিক মাতৃভাষার তাৎপর্যটা কী, আন্তর্জাতিক মাতৃভাষার মেসেজটা কি, সিগনিফিক্যান্টটা কী। এটা হলো আমাদের দেশের এবং পৃথিবীর সকল ভাষার জন্যেই এটার বাণী এক, গুরুত্ব এক এবং এটার বার্তা এক। সেটা কি, প্রত্যেকটা জাতির ভাষাভাষী মানুষদের সমান মর্যাদা দিতে হবে এবং স্বীকৃতি দিতে হবে। তো এই ক্ষেত্রে গত বছর আমি একটা সাক্ষাৎকারে বলেছে, বাংলা একাডেমি যখন আন্তর্জাতিক ভাষা দিবস বা শহীদ দিবস পালন করবে এবং ভাষা সংক্রান্ত আলোচনা করবে, তখন যাতে গারো লেখক, বুদ্ধিজীবী ওদেরকেও যাতে আহ্বান জানায় এবং তাদেরকেও যাতে অংশগ্রহণের সুযোগ দেয় এবং তাদের ভাষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য নিয়ে কথা বলার সুযোগ আহ্বান জানায়। তখন এই দেশের ভাষার একটা যে জাতীয় সংস্কৃতি বলা হয়, এখন জাতীয় সংস্কৃতি বললে কিন্তু শুধুমাত্র বাংলা সংস্কৃতি বোঝাবে না। জাতীয় সংস্কৃতি বললে গারো, চাকমা, মারমা, ত্রিপুরা সব মিলে একটা জাতীয় সংস্কৃতি হবে। এতদিন শুধু জাতীয় সংস্কৃতি বললে শুধু বাংলা ভাষাকে বুঝতো, এখন কিন্তু সেই রকম না। এখন হলো গারো, হাজং, কোচ, মারমা, চাকমা, ত্রিপুরা সব মিলেই একটা জাতীয় সংস্কৃতি। আর এটা যদি অস্বীকার করা হয় তাহলে সেটা ভুল হবে। তো এই জন্যেই আমরা আহ্বান জানাবো বাংলা একাডেমির কাছে যে যাতে করে আন্তর্জাতিক ভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে যে আলোচনাগুলো হয় বাংলা একাডেমিতে, সেইগুলোতে যাতে গারো এবং অন্যান্য ভাষার লেখক, বুদ্ধিজীবী যারা গবেষণা করেন তাদেরকেও আমন্ত্রণ জানান। এবং আমি একই সাথে বলবো, জাতীয় পুরস্কার, বাংলা একাডেমির পুরস্কার পাওয়ার মতো যোগ্য লেখক, গবেষক, কথা চিন্তা উপস্থাপন করার মতো যোগ্যতা, দক্ষতা গারো এবং অন্যান্য আমাদের দেশে যারা আছেন তাদের অবশ্যই আছেন। আমি এখনও নাম করে বলে দিতে পারি তাদেরকে এই সম্মাননাটা দেওয়া যেতে পারে। তো এই জন্যে আমি এখনও বলি, আগেও বলছি, এখনও বলছি। তো আমি আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে আমি এই ব্যাপারে কথা বলি এবং কাজ করি, বলার চেষ্টা করি। এবং আমি ওখানে প্রবন্ধ উপস্থাপন করেছি, আলোচনায় অংশগ্রহণ করেছে। একবার গারো ভাষা এবং গারো জনগোষ্ঠী সম্পর্কিত একটা প্রবন্ধ আমি উপস্থাপন করি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে। এবং আমি আরও অনেক এইরকম আলোচনায় আমি অংশগ্রহণ করেছি। এই আর কি। তো আমরা কথা বলছি, তবে আমরা শুরু করছি এখন, ধীরে ধীরে হয়তো হবে। আর আমি মূলতই বাংলা পত্রপত্রিকায় লিখতাম, জাতীয় পত্রপত্রিকায়। ওরা আমাকে টাকা দিয়েছে, আমি লিখেছি, কিন্তু এখন আমি জাতীয় পত্রিকাগুলোতে আমি খুব কম লিখি। আমি গারো ভাষায় লেখার সময় বেশি দিই এখন। মেঘালয় থেকে নেহু, নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির একটা জার্নালে আমার লেখা নিয়মিত ছাপা হচ্ছে গারো ভাষায়। তো আপনি
বই মেলার আয়োজনটা নিয়ে একটু বলেন, এটা দরকার, কীরকম দরকার, এই বিষয়টা বলেন। এটা আসলে আমাদের জন্য কতটা প্রয়োজন, মানে পাঠককেন্দ্রী বলেন কিংবা এই মেলাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? বই মেলা মানে হইল মানুষের জ্ঞান, মানুষের চিন্তা চেতনাকে একত্র করা এবং উপস্থাপন করা। যদি একটা জাতির যদি বই না থাকে, একটা জাতির গবেষক, লেখক, বুদ্ধিজীবী যদি না থাকে, সেই জাতি তো মৃত। সেই জাতির তো কোনো গতি বা ভরসা করার মতো কিছু নেই। বাংলাদেশে ৭১ সালে মুক্তিযুদ্ধে কাদেরকে আগে টার্গেট করেছে মেরে ফেলার জন্য, কেন? এই একটা উদাহরণই আমার মনে হয় যথেষ্ট। এই জন্যে আমি তাৎপর্যতা এইভাবেই তুলে ধরছে। এই বইমেলা যতই ছোট হোক, এর মেসেজ বা বার্তা অনেক বেশি অর্থপূর্ণ, বিশেষ করে আমাদের জ্ঞান এবং মেধা বিকাশের জন্যে, আমাদের আজকের প্রজন্মকে সামনে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই বইমেলা অনেক গুরুত্বপূর্ণ। এই যে এখানে আমাদের ছেলেমেয়েরা আসছে, তারা কথা বলছে, যতটুকু সম্ভব তারা বুঝবার চেষ্টা করছে। এইভাবেই হবে আস্তে আস্তে, এবং কেউ বেশি পারে, কেউ কম পারে, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। আমি একেবারেই আশাবাদী, এবং আমি কিছুদিন আগেও ছেলেমেয়েদের সাথে কথা বলছিলাম, ওদের কাছ থেকে আমি অনেক শিখলাম। এবং আমরা যারা এখন তাদের অভিভাবকত্বের জায়গায় আছে, আমরা তাদের জানার জায়গাটুকু প্রসারিত করে দিতে পারছি না। এটা আমাদের একটা ব্যর্থতা। এই জন্যে আমরা চেষ্টা করছি ওদের জানার জায়গাগুলো, ক্ষেত্রগুলোকে একটু বাড়িয়ে দেওয়া, প্রসার করার। এই যে একইভাবে আমি আবারও বলতে চাই, বর্ণমালা সংক্রান্ত আমাদের ছেলেমেয়েদের এখনও অনেক না জানার বিষয় অনেক আছে। এই জন্যে আমরা ওদের সাথে বসতে হবে, কথা বলতে হবে, উপস্থাপন করতে হবে। এই আর কি। আমরা গ্রামে মান্দি ভাষায় বিতর্ক অনুষ্ঠান করি, মান্দি ভাষায় কীর্তন প্রতিযোগিতা করি, তারপরে মান্দি ভাষায় প্রতিভা অন্বেষণ করি। এই জন্যে মান্দি ভাষায় কিছু এলাকায় মান্দি ভাষা সম্পর্কে, তাদের বর্ণমালা সম্পর্কে অনেক ভালো ধারণা আছে। কিন্তু ঢাকা শহরে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে ছেলেমেয়েরা থাকে, পড়াশোনা করে, তাদের সুযোগ একটু কম। তো এই জন্যেই এই বইমেলা, আমি এই যে অনেক ব্যস্ত থাকার পরেও আমি বেশ কয়েকবার আসছে, কথা বলছে, জানার চেষ্টা করছে, এই আর কি। তো এই জন্যে আমরা আস্তে আস্তে সবাই মিলে কাজ করব ছেলেমেয়েদের, যাতে করে তারা জানবার সুযোগ পায়। তাহলে দাদা, মানে আগামী পরিকল্পনাটা বলে আমরা শেষ করতে চাই। আগামী পরিকল্পনা লেখালেখি নিয়ে আপনার যে পরিকল্পনাটা, আপনি কী করবেন, কী লিখছেন, আমি হবে, মানে এই বিষয়গুলো একটু পাঠকদের জন্য আপনি বলেন। আমার হাতে এখন অনেকগুলো বইয়ের কাজ আছে। শিশুদের জন্যে 6টা গল্পের বই, ছোট ছোট বাক্য, ছোট ছোট কথায় গল্পের বই আছে। এটাকে এডিট এবং ছাপা হবে। আরেকটা দকিবান্দি, এটা তর্পণকে তো সবাই চিনে, তার গবেষণায় এটাকে আমি গাঢ় রূপ দিয়ে দকিবান্দি, 2টা বই আছে, এটাও এডিটিংয়ের পর্যায়ে আছে। মতেন্দার একটা কবিতার বই আছে, সেটা সম্পাদনা শেষ, ছাপার কাজ হবে। তারপরে বাংলাদেশে গারো শিশুদের মাতৃভাষা শিক্ষা, এটার উপর একটা গবেষণা কাজ চলছে, বই হবে। তারপরে গারোদের ঐতিহ্যবাহী ফসল সংরক্ষণ, তাদের চাষ পদ্ধতি, নিজস্ব জ্ঞান, এইগুলোর উপর ভিত্তি করে 2 বছর একটা আমার গবেষণার কাজ প্রায় সম্পন্ন। এখন এটা বইয়ের কাজ চলছে। এই সব মিলেই আমার সামনের পরিকল্পনা, এগুলো সবগুলোই বই হবে। আর আরেকটা হচ্ছে যে আমাদের ভাষা সংস্কৃতি নিয়ে আরও কিছু গবেষণা কাজ হবে। যেমন এর মধ্যে গারো লোকসঙ্গীত প্রজন্মের অনুসন্ধান, এই কাজ চলছে। গারো লোকসঙ্গীত প্রজন্মের অনুসন্ধান, এই যে আমি একটু আগে বলছিলাম আজিয়া, দরুয়ার, এরে খাল্লা, এইগুলো নিয়ে কাজ হবে। তো এইগুলো নিয়ে অনেক দেখছে
যে যার মতো করছে, কিন্তু গবেষণা এটা একটা পদ্ধতি না, এই পদ্ধতি মোতাবেক এইটার মান বজায় রেখে বুঝে শুনে এগুলো কেউ করছে না, মেথোডোলজি ফলো করে। তো আমরা এই ক্ষেত্রে কোনো রকম ছাড় দিতে রাজি না। আমরা যত ধরনের গবেষণার পদ্ধতি আছে, মেথোডোলজি আছে, সেইগুলো ফলো করে আমরা গবেষণা করব এবং করছে। এবং আমাদের প্রত্যেকটা কাজে আমরা মেথোডোলজি ছাড়া এবং গবেষণার একটা মানসম্মত পদ্ধতি ছাড়া আমরা কোনো কিছুকেই স্বীকার করি না। এবং মানে ওই মানে যে গবেষণা পদ্ধতি যে একটা রোল আছে, হ্যাঁ সেটা মেনে হ্যাঁ করতে চান। হ্যাঁ হ্যাঁ এটা। তবে এই যে যেইগুলো এমনি লেখে এইগুলো তো একটা অন্য মর্যাদা, অন্য গুণ, অন্য চাহিদা, অন্য গুরুত্ব আছে। কিন্তু যখনই গবেষণা, গবেষক বলা হয়, তখন এটা তো মনে রাখতে হবে, গবেষক মানে গবেষক, তার জন্য বিশেষ একটা নীতি পদ্ধতি অনুসরণ করতে হবে। হ্যাঁ, নিয়ম নীতি আছে, হ্যাঁ, একটা পলিসি আছে। এই আর কি আমি ওই গবেষণার ক্ষেত্রে কথাগুলো বলছি। যারা লেখে তাদের বেলায় এটা প্রযোজ্য না, তারা লিখতে পারে। তাহলে দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের গারো বইমেলার লেখক আড্ডার প্রথম দিন না, আজকে মানে আপনি প্রথম আমরা শুরু করেছি আজকে থেকে লেখক আড্ডা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন। লেখক বাঁধন আরেং, লেখক এবং গবেষক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা। মিঠুনকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্যে। গুরুত্বপূর্ণ এই কথা আমি যদিও গুছিয়ে কথা বলতে পারি নাই, কারণ আমার প্রস্তুতিও ছিল না, তারপরেও কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। তো আশা করি এইগুলো পড়বে, দেখবে ছেলেমেয়েরা। আমি বিশেষ করে এইগুলো আমাদের তরুণ ছেলেমেয়ে, আমাদের ছেলেমেয়ের জন্য কথাগুলো বলছি। ধন্যবাদ, শুভরাত্রি।